শুভ্র তখন নেশার ঘোরে আর শারীরিক দুর্বলতায় টলছে। তার প্রতিটি পদক্ষেপ যেন ভারসাম্যহীনতায় এক চরম বহিঃপ্রকাশ। সে টলতে টলতে ভিড় ঠেলে সরাসরি স্টেজের উপর উঠে গেল। সেখানে একটা ছেলে তখন চোখ বন্ধ করে মনের সুখে গিটার বাজাচ্ছিল আর গান গাইছিল। ক্লাবের রঙিন আলোগুলো ছেলেটার উপর পড়ছিল। শুভ্র স্টেজে উঠে কোনো কথা নাই বার্তা নেই, হিংস্র এক বাঘের মতো ছেলেটা বাঁ হাতে গিটারে সজোরে এক টান দিয়ে ছিনিয়ে নিল। ছেলেটা অবস্থা হয়ে ভেবাচাকা খেয়ে গেল। গানের সুর মাঝপথে থেমে গেল। ক্লাবের মিউজিক আর মানুষের গুঞ্জন মুহূর্তে স্তব্ধ হয়ে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এই বিধ্বংসী খুস্কো আর ডাক চেহারা মানুষটার দিকে। শুভ্র চোখ দুটো আর স্বাভাবিক রক্তবর্ণ, যেন কোনো এক অগ্নিগিরি উত্তাপ লাভা সেই মণি দুটোর ভেতরে টলমল করছে। দীর্ঘ নির্ঘুম রাত আর মনের ভেতর পুষে রাখা অসহ্য দহনে তার চোখের পাতাগুলো ফুলে একাকার হয়ে আছে। গায়ের কালো শার্টের সামান্য দুটো বোতাম খোলা, বুকের কাছে ঘাম আর ধুলোর আস্তর। তার উস্কো খুস্কো চুলগুলো অবিন্যস্ত ভাবে কপালে আর কানে লেপ্টে আছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে এখন আর স্বাভাবিক জগতের কোনো বাসিন্দা নয়। এক ভয়ঙ্কর এবং অতিরিক্ত ডার্কনেস তাকে গ্রাস করে নিয়েছে। তার চেহারা করুণা শূন্য ভাবটা দেখে মনে হচ্ছে কোনো এক অবশ শিশু তার সবচেয়ে প্রিয় খেলনাটা চিরতরে হারিয়ে ফেলেছে এবং সেই হারানোর বিষাক্ত যন্ত্রণায় সে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তার ঠোঁট দুটো ফ্যাকাশে, চোয়ালের হাড় শক্ত হয়ে আছে এক অব্যক্ত জেদে। ঠিক তখনই ক্লাবের মিউজিক দাবনীয় শব্দে বেজে উঠল। শুভ্র টলমলে পায়ে শরীরের সবটুকু ভারসাম্যহীনতা নিয়ে হেলতে দুলতে স্টেজের মাঝখানে রাখা মাইক্রোফোন স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালো। তার হাতে কালো গিটার, যা আজ তার যন্ত্রণার একমাত্র সাক্ষী। তবে মঞ্চে এই অবস্থা দেখে ক্লাবের মেয়েরা উন্মাদনা চিৎকার করে উঠল, কিন্তু সেই কোলাহল শুভ্র কানে পৌঁছালো না। সে ধীরস্থির ভাবে গিটারটা কাঁধে ঝুলিয়ে ঠিক করে ধরল। সে ধীরস্থিরভাবে গিটারটা কাঁধে ঝুলিয়ে ঠিক করে বলল। তার দৃষ্টি ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। এক মুহূর্তের জন্য যেন তার নিঃশ্বাস থমকে গেল। ঠোঁট দুটো অবাধ্য হয়ে কাঁপতে লাগলো। গিটারের তারে একটা সজোরে আর কর্কশ ঝংকার তুলে সে সুর বাঁধল। সেই সুর যেন এক বিলাপ। তারপর মাইক্রোফোনের একদম কাছে মুখ নিয়ে গিটারে বাজাতে বাজাতে তার কলিজা ছিঁড়ে আসা এক বুক হাহাকার নিয়ে সে গেয়ে উঠল। শুভ্রের আঙুলগুলো গিটারের তারের উপর উন্মাদনের মতো আছড়ে পড়ছে। তার প্রতিটি আঙুল ছোঁয়ায় গিটারের তারগুলো যেন যন্ত্রণায় আর্তনাদ করে উঠছে, আর সেই কম্পন তার হৃদয়ের গভীর ক্ষতগুলো থেকে রক্তক্ষরণ হচ্ছে। তার সেই ভাঙা খসখসে অথচ দরাজ কণ্ঠস্বর যখন পুরো ক্লাবে ছড়িয়ে পড়ল, তখন চারদিকে সব হুল্লোড় আর নাচানাচি মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। গানের প্রতিটি সুরে ঝরে পড়ছিল এক এক ফোঁটা নীল বিষাদ। সে কোনো যন্ত্র বাজাচ্ছে না, বরং গিটারের তার দিয়ে নিজের কলিজার ক্ষতগুলো খুঁচিয়ে খুঁচিয়ে সুর বের করছে। তার চোখ ফেটে তখন তপ্ত জল নামার উপক্রম, কিন্তু সে পাহাড়ের মতো ঠায় দাঁড়িয়ে গিটার বাজিয়ে শূন্যতায় সেই হাহাকার বিলিয়ে দিচ্ছে। শুভ্রকে স্টেজে দেখে পুরো ক্লাবের পরিবেশ যেন এক নিমিষেই বিদ্যুৎ বেগে বদলে গেল। যারা একটু আগে নাচে মত্ত ছিল, তারা সবাই স্থির হয়ে শুভ্র দিকে তাকিয়ে রইল। ভিড়ের মধ্যে থেকে ফিসফাস আর অস্পষ্ট চিৎকার ভেসে আসতে লাগলো। একদল মেয়ে তখন বিস্ময়ের চোখ বড় বড় করে একে অপরের গায়ে চিমটি কাটছে। একজন তো রীতিমতো চিৎকার করে উঠল, আরে এটা তো সাইফান শুভ্র চৌধুরী, যে কিছুদিন আগে কুয়েতে স্টেজে গান গেয়ে কাঁপিয়ে দিয়েছিল। ওর ওই ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আরেকটা মেয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, আমি বিশ্বাসই করতে পারছি না যে সামনে থেকে শুভ্রকে দেখছি। উফ, কুয়েতে কি গানটা না গিয়েছিল! ওর স্টাইল আর গান গাওয়ার ভঙ্গি দেখে আমি তো পুরো ফিদা হয়ে গিয়েছি রে। তার পাশের জন শুভ্র সেই ডার্ক আর বিধ্বস্ত চেহারা দিকে তাকিয়ে বোধ হয়ে বলল, কি হ্যান্ডসাম! আর দেখ কেমন নেশালো পাগল পাগল লাগছে ওকে। উফ, বান্ধবী প্লিজ একটু কথা বলিয়ে দিবে?
মেয়েটা যখন শুভ্রকে নিয়ে এমন উন্মাদনায় আর আলোচনায় ব্যস্ত, শুভ্র তখন এই পৃথিবীর কোনো শব্দই শুনতে পাচ্ছে না। সে তার মতো কষ্ট বিসর্জন দিয়ে হাহাকারে গান গেয়ে যাচ্ছে। তার এই গান ক্লাবের অনেকে মন দিয়ে শুনছে। গানটা শেষ হওয়া মাত্রই পুরো ক্লাবে যেন এক প্রবল বিস্ফোরণ ঘটল। মেয়েরা উন্মাদের মতো চিৎকার করে উঠল, হাততালিতে ফেটে পড়ল চারপাশ। কিন্তু শুভ্র, সে তো তখন এক জগতে কোনো কিছুরই মাঝে নেই। শরীরের ভেতর তপ্ত ড্রিঙ্কের নেশা আর হৃদয়ের ভেতরে হৃদির বিরহের বিষ, এই দুই মিলে তাকে এক চরম। শুভ্র টলময়ে পায়ে মাইক্রোফোনের স্ট্যান্ডটা খামচে ধরল। মাইক্রোফোনের একদম কাছে মুখ নিয়ে সমস্ত শক্তি দিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, আই লাভ ইউ হৃদি, আই লাভ ইউ সো মাচ। সে গগনবিদারী চিৎকারে পুরো ক্লাব যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। যে মেয়েরা এতক্ষণ তাকে নিয়ে রঙের স্বপ্নে বিভোর ছিল, তারা একদম হাঁ হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তাদের বুঝতে বাকি রইল না যে এই নিশালো ডাক চেহারা মানুষটার হৃদয়ে অন্য কারো রাজত্ব। মুহূর্তে অনেক মেয়ের মন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। জেদটা মরল না। তারা ভাবলো, প্রেমিকা থাকুক আর নাই থাকুক, এমন একটা হট ছেলের সাথে অত্যন্ত একটা ছবি বা কয়েকটা কথা তো বলতেই হবে। শুভ্র তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে মাতাল অবস্থায় টলতে টলতে ডিজের দিকে তাকে কর্কশ গলায় চিৎকার করে বলল, মিউজিক প্লে ইট লাউড। শুভ্র হুকুমে পাওয়ার মাত্রই ক্লাবে তার স্বরে হাই বিটের ডিজে মিউজিক বেজে উঠল। লে পাগলু ডান্স ডান্স গানের সেই উন্মাদনার তাল শুরু হতেই শুভ্রের ভেতরটা সেই দমে থাকা ডাকনের যেন এক মুহূর্তে বন্যতায় রূপ নিল। সে গিটারটা একপাশে ছুঁড়ে মারল, শার্টের বাকি বোতামগুলো ছিঁড়ে ফেলার মতো করে খুলে শার্টটি খুলে ফেললো। তারপর সেটা কোমরে পেঁচিয়ে শক্ত করে একটা গিট্টু দিল। হাতে মাইক্রোফোনটা নিয়ে শুভ্র পুরো স্টেজ জুড়ে নাচতে শুরু করলো। তার সেই নাচে কোনো তাল নেই, নিয়ম নেই, আছে শুধু এক অস্বস্তি মুক্তি। সে গানের সাথে তাল মিলিয়ে যেমন খুশি, তেমনি নাচতে নাচতে চিৎকার করে গেয়ে উঠল। স্টেজটা যেন শুভ্র পায়ের তলায় কাঁপছে। শুভ্রের সেই বন্য আর পাগলামি ভরা নাচ দেখে পুরো ক্লাব বেয়ে মুহূর্তেই ঝটকা লেগে গেল। এতক্ষণ যারা বিষাদে ডুবেছিল, তারাও শুভ্রর এনার্জি দেখে ডান্স ফ্লোরে ঝাঁপিয়ে পড়লো। অনেকে নেশাখোর ছেড়ে তো উত্তেজনা স্টেজে উঠে শুভ্রের সাথে তাল মিলিয়ে উন্মাদ নাচ শুরু করে দিল। শুভ্র শরীরের প্রতিটি ভাঁজে তখন ঘাম চিকচিক করছে, চুলগুলো কপালের ওপর লেপ্টে আছে, আর সেই রক্তবর্ণ চোখে এক পৈশাসিক আনন্দ। শুভ্রের সেই দুর্দৃশ্য ডান্স দেখে নিচ থেকে মেয়েরা চিৎকার করে উঠল, এ বাবা, এ তো ডান্সও পারে! উহ, দেখ বান্ধবী, ও কি মুভস দিচ্ছে! পুরোই আগুন লাগিয়ে দিচ্ছে স্টেজে। শেষ হতে শুভ্র শরীরের অবশিষ্ট শক্তিটুকু যেন নিমিষে কর্পূরের মতো উবে গেল। সে ডাক নিচের এক গভীর নেশায় আচ্ছন্ন হয়ে স্টেজের উপর ঢলে পড়ল। ঈশান এক মুহূর্ত দেরি না করে ভিড় ঠেলে দৌড়ে স্টেজে উঠে শুভ্রকে জড়িয়ে ধরল। তার চোখে মুখে তখন তীব্র দুশ্চিন্তা। সে শুভ্রকে শক্ত করে ধরে কাঁপা গলায় বলল, বস, আপনি ঠিক আছেন তো? কি করছেন এসব? কেন নিজের সাথে এই পাগলামি করছেন? শুভ্র তখন জ্বরে পোড়া রোগীর মতো কাঁপছে। তার চোখ দুটো আধবোজা ঈশানের শার্টের কলারটা খামচে ধরে একদম ছোট শিশুর মতো করুণ স্বরে বলল, ঈশান, আমার এদিকে এনে দাও না। আমার না অনেক কষ্ট হচ্ছে। ও কোথায়? এভাবে কেন আমাকে ছেড়ে গেল? আমি যে ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না। ঈশানের বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তার কাছে কোনো উত্তর নেই। সে শুধু জানে। দীর্ঘশ্বাস ফেলে শুভ্রকে ধরে ধরে স্টেজ থেকে নামাতে লাগলো। শুভ্র তখন এতই মাতাল যে যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। নিচে নামা মাত্র একদল মেয়ে মৌমাছির মতো শুভ্রকে ঘিরে ধরলো। তাদের হাতে মোবাইল ফোন। সবারই উদ্দেশ্য এই ভাইরাল হিরোর সাথে একটা ছবি তোলা। একটা মেয়ে খুব আবদার করে বলল, স্যার প্লিজ, জাস্ট একটা ছবি। না করবেন না প্লিজ, আমার আপনাকে অনেক বড়। শুভ্র টলতে টলতে মাথা তুলে মেয়েটার দিকে তাকালো। তার চোখে সেই হাহাকার দেখে যে কেউ শিউরে উঠবে। শুভ্র অস্পষ্ট স্বরে বলল, না, হাজারটা ছবি তুলতে দিব, শুধু আমার রেডিকে এনে দাও। মেয়েটা একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে হতবাক হয়ে বলল, হোয়াট, কে রিদি?
ঈশান মেয়েদের ভিড় সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করতে করতে বলল, এক্সকিউজ মি বস, এখন নিজের মাঝে নেই, দয়া করে আপনারা পথ ছাড়ুন, ওনাকে গাড়িতে নিতে দিন। কিন্তু মেয়েরা নাছোড়বান্দা। আরেকটা মেয়ে একটু স্টাইল করে শুভ্রের একদম কাছে এসে তার কাঁধ ছুঁয়ে বলল, এই হিরো, ছবি না দাও অত্যন্ত, ফোন নাম্বার কি দেওয়া যাবে? শুভ্র একটা ছেনার হাসি দিল, যে হাসিতে শুধু বিষাদ মাখানো। সে মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলল, আমার নাম্বার? আমি এই শহরের সব ছেলের নাম্বার এনে দেব, শুধু তোমরা আমার হৃদিকে এনে দাও। ও ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আছে। শুভ্রের এমন অদ্ভুত আর পাগলামি ভরা কথা শুনে মেয়েরা একে অপরের দিকে তাকাতে লাগলো। তারা ফিসফাস করে বলাবলি করতে লাগলো, পাগল নাকি এই লোকটা? স্টেজে উঠেও রিদিকে আই লাভ ইউ বললো, আর এখন বলছে রিদিকে এনে দাও। কে এই রিদি? এই যে এই হ্যান্ডসাম আর পাওয়ারফুল ছেলেটাকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। অনেক কষ্টে সেই উন্মাদ ভিড় ঠেলে ঈশান শুভ্রকে ক্লাবের বাড়ি নিয়ে এলো। বাড়ির রাস্তায় হিমেল হাওয়া শুভ্রের তপ্ত শরীরে লাগলেও তার ভেতরে আগুন নেভাতে পারল না। শুভ্র এখন পুরোপুরি ভারসাম্যহীন। তার পা চলছে না, মাথাটা ঈশানের কাঁধে ঝুলে পড়েছে। সে বিরামহীন ভাবে বিড়বিড় করেই চলছে, ঈশান, আমার এদিকে এনে দাও। ও কোথায় লুকিয়ে আছে? ওকে বের হতে বলো। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো যাব না ওকে ছেড়ে। একটা সেকেন্ডের জন্য ওকে ছেড়ে আমি কোথাও যাব না, চোখের আড়ালও করবো না। শুধু ওকে একটু আসতে বলো। আমি শান্তিতে একটা নিঃশ্বাস নিতে পারছি না। প্রতিটি নিঃশ্বাস বিষ হয়ে আমার ফুসফুস পুড়িয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে শুভ্র আর পারল না। রাস্তার ধারে একটা নির্জন ল্যাম্পপোস্টের নিচে ধপ করে বসে পড়ল। ঈশানও ক্লান্ত হয়ে তার পাশেই বসলো। রাতের শহরটা এখন নিস্তব্ধ, শুধু দূরে দুই একটা গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। ঈশান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। খুব শান্ত গলায় বলল, বস, আপনার মনে আছে একটি রাতের কথা? ঠিক এমন ঘোর অন্ধকারের রাতে রিদি আপনাকে যেতে দিবে না বলে পথ আটকে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, একদম ছোট বাচ্চাদের মতো আপনার শার্টের কোনা টেনে ধরেছিল আপনাকে আটকে রাখার জন্য। মনে পড়ে কি সে রাত আপনার? ঈশান কথাগুলো যেন শুভ্রের অবশ হয়ে যাওয়া মস্তিষ্কে বৈদ্যুতিক শকের মতো লাগলো। মুহূর্তে তার মনে পর্দা ভেসে উঠল সেই রাতের স্মৃতি, যেদিন হৃদির সাথে তার শেষ দেখা হয়েছিল। শুভ্র চোখ বন্ধ করে দেখতে পেল হৃদি তার পথ আটকে দাঁড়িয়ে আছে। দুই চোখে টলমল করছে জল। মেয়েটা নিজের সবটুকু আকুতি ঢেলে দিয়ে শুভ্র শার্টের হাতা খামচে ধরেছিল, কান ধরে উঠবসও করেছিল যেন শুভ্র তাকে ছেড়ে না যায়। হৃদির সেই মায়াভরা আর্তনাদ যেন আজও বাতাসে ভাসছে। আমাকে ছেড়ে যাবে না শুভ্র ভাই, প্লিজ যাবেন না। এতক্ষণ নেশা আর ডার্কনেসের ঘোরে শুভ্র নিজের একরকম পাথরের মতো শক্ত করে রেখেছিল। ভেতরে বাঁধ ভেঙে গেল। পরতেই বুকের ভিতর চিনচিনে ব্যথাটা এখন আর অসহ্য যন্ত্রণায় রূপ নিয়েছে। শুভ্র আর বসে থাকতে পারল না। সে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মাথাটা মাটির দিকে নুয়ে দিল। দুহাত দিয়ে নিজের বুকটা খামচে ধরল, যেন সে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে আনতে চায়। পাগলের মতো শুভ্র অস্পষ্ট স্বরে বলতে লাগলো, আই এম সরি হৃদি, মাফ করে দে না এক কাপুরুষটাকে। একটাবার ফিরে আয় প্লিজ জান, জাস্ট একটাবার। ঈশান দীর্ঘশ্বাস ফেলে শুভ্র কাঁধে হাত দিয়ে অত্যন্ত ভারাক্রান্ত গলায় বলল, শান্ত হন বস, সবকিছু ভুলে নতুন করে সবকিছু শুরু করুন। হৃদি এখন অন্য কারো, তাই হৃদিকে মনে না রাখাই আপনার জন্য ভালো। কথাটি যেন শুভ্র বুকে জ্যান্ত তলোয়ার চালিয়ে দিল। শুভ্র আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক আর্তনাদ করে উঠল, যে শব্দে রাতের বুক চিরে যেন হাহাকার বেরিয়ে এলো। না, হৃদি অন্য কারো হতেই পারে না। ও আমার, ও শুধু আমার, শুধুই আমার। বলতে বলতে শুভ্র সে পাথরের মতো কাঠিন্য অহংকার তাসের ঘরের মতো ধসে পড়ল। সে হৃদির একদম অবশ শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। ঈশান নিজের জায়গায় জমে বরফ হয়ে গেল। তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। জীবনে এই প্রথম সে এই লৌহমানব শুভ্রকে এভাবে ভেঙে চুরমার হতে দেখছে। যে শুভ্র এক রক্তচক্ষুর ইশারায় পুরো আন্ডারওয়ার্ল্ড থমকে যেত, সে আজ ধুলোবালি মাখা রাস্তায় পিছে মিশে যাচ্ছে। ঈশান কিছু বলার আগেই শুভ্র এক ঝাটকায় পিঠের উপর বসে পড়ে জানোয়ারের মতো ঈশানের পা দুটো আঁকড়ে ধরল। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছে, প্রতিটি নিঃশ্বাসে যেন তার ফুসফুস ছিঁড়ে বেরিয়ে আসছে।
ঈশান, প্লিজ আমার দিদিকে এনে দাও। আমি জানি তোমরা সবাই মিলে আমার কলিজাকে জ্যান্ত ছিঁড়ে কোথাও লুকিয়ে রেখেছো। ওকে এনে দাও ঈশান। আমার ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। আমি যদি জানতাম ওই পাগলিটা আমার সামান্য রাগের জন্য ওইভাবে পর হয়ে যাবে, তবে খোদার কসম আমি কখনো ওকে ছেড়ে যেতাম না। ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, তবে এখন কিভাবে আছে? ওর কি একবারও এই অধমটার কথা মনে পড়ছে না? ও কি আমার জন্য কাঁদছে না? ঈশান ঘাবড়ে গিয়ে শুভ্রকে তোলার চেষ্টা করলো। তার নিজের ভেতরটাও যেন দুমড়ে মুছে যাচ্ছে এই দৃশ্য দেখে। সে অপরাধীর মতো তাকিয়ে আছে। ধরা গলায় বলল, আরে বস, কি করছেন আপনি? আমার পা ধরছেন কেন? উঠুন বস। আর কি বললেন যে আপনাকে ছাড়া কিভাবে আছে বস? মানুষ সবসময় একরকম থাকে না। পাথরকে মারতে মারতে কিন্তু ভেঙে যায়। হয়তো রিদি তার নতুন জীবনের সাথে মানিয়ে নিয়েছে, হয়তো তার হাজবেন্ডের সাথে সে অনেক ভালো আছে, তাই আর আপনার খোঁজ। আহ! শুভ্র এক হিংস্র নেকড়ের মতো গর্জে উঠল, যে সে ঈশানের কলারটা সজোরে খামচে ধরে তাকে একদম নিজের চোখের মনির সামনে টেনে আনলো। শুভ্র চোখ দিয়ে তখন জল নয়, যেন উত্তপ্ত লাভা ঝরছে। সে দাঁতের দাঁত চেপে হিসিস করে পৈশাসিক গলায় বলল, আবার হাজবেন্ড? ঈশানের বাচ্চা, তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দেব যদি হৃদির পাশে আর কারোর নাম উচ্চারণ করিস। হৃদি আমার, বলছি না, ও শুধু আমার। আমি যতক্ষণ এই পৃথিবীতে নিঃশ্বাস নিছি ততক্ষণ হৃদি অন্য কারো হতে পারে না। আমি আকাশ পাতাল এক করে ফেলবো, দরকার হলে পুরো পৃথিবী জ্বালিয়ে ছারখার করে দেব, তবুও হৃদিকে অন্য কারো হতে দেব না। ও আমার শরীরের প্রতিটি রক্তকণিকায় মিশে আছে, আর সে রক্তে অন্য কেউ ভাগ বসাবে তা আমি বেঁচে থাকতে অসম্ভব। ঈশান একটা শুকনো ও করুণ হাসি দিয়ে শুভ্র দিকে তাকালো। তার গলায় এখন আর ভয় নেই, আছে শুধু গভীর এক আফসোস। সে খুব শান্ত গলায় বলল, বজ, অযথা আমার উপর মাথা গরম করবেন না। সত্যিটা হচ্ছে এই যে রাগ আর ইগোর জন্যই আজ হৃদিকে হারিয়েছেন আপনি। আপনার এক ডাক রূপটাই ওকে আপনার থেকে যোজন যোজন দূরে ঠেলে দিয়েছে। ঈশান! শুভ্রের গলাটার স্বর দাঁতে দাঁত চেপে বের করলো, যেন এখনই সে ঈশানকে ছিঁড়ে ফেলবে, কিন্তু তার শরীর আর সায় দিচ্ছে না। ঈশান তটস্থ হয়ে হাত জোড় করে বলল, সরি বস, আর কিছু বলবো না। চলুন, এখন বাসায় যাবেন। নিজের শরীরের কি অবস্থা করেছেন একবার দেখুন। এই বিধ্বংসী অবস্থায় আপনার একটু রেস্ট নেওয়া খুব দরকার। এভাবে রাস্তায় পড়ে থাকলে চলবে না। শুভ্রের রাগটা যেন এক মুহূর্তে জল হয়ে গেল। তার চোখে সেই খুনে দৃষ্টির বদলে এখন এক করুণ অসহায়ত্ব ফুটে উঠল। সে নেশার ঘোরে আর যন্ত্রণায় আধবোজা চোখে ঈশানের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আব্বুকে বলবো আমার রিদিকে এনে দিতে। আব্বু তো আমার সব কথা শোনে, তাই না? আমি জানি আব্বু ঠিকই পারবে আমার রিদিকে খুঁজে বের করতে। আব্বুকে গিয়ে হাত জোড় করে বলবো তিনি যেন তার ছেলেকে বাঁচানোর জন্য হলেও এই পাগলিটাকে ফিরিয়ে আনে। আব্বু পারবে, আমি জানি আব্বু পারবে। শুভ্র টলতে টলতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ঈশান তাকে শক্ত করে ধরে পাজাগুলো করে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। শুভ্রের মাথাটা ঈশান কাঁধে ঝুলিয়ে পড়লো, আর সে বিড়বিড় করে বলতে লাগলো, আব্বু ঠিক পারবে, রিদিকে এনে দেবে। ও ছাড়া আমি যে মরে যাবো রে ঈশান, আমি যে সত্যি মরে যাব। ঈশান শুভ্রকে আগলে ধরে বাড়িতে ড্রয়িং রুমে নিয়ে এলো। সেখানে এক গুমোট পরিবেশ, নীরবতা। সোফায় সোহান চৌধুরী, সায়া চৌধুরী আর শুভ্রা বসেছিল, কিন্তু কারো মুখে এক বিন্দু হাসি নেই। সবার মুখে শুকনো, চোখের নিচে কালচে ছোপ, যেন শুভ্রর সাথে সাথে পুরো বাড়িকে শোকে পাথর করে গেছে। হঠাৎই শুভ্রকে বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ঢুকতে দেখে সায়রা চৌধুরী হাহাকার করে দৌড়ে এলেন। তিনি শুভ্রের ফ্যাকাশে গালে হাত দিয়ে কান্নামাখা গলায় বলল, এ কি তোর এই অবস্থা কেন বাবা? এ কি তোর এই অবস্থা কেন বাবা? শুভ্র টলতে টলতে মায়ের দিকে তাকিয়ে এক চিলতে বিষাদময় হাসি দিয়ে বলল, সব তোমার বৌমার জন্য মা। তোমার ওই পাগলি বৌমাটা তোমার ছেলেকে ছেড়ে অনেক কষ্ট দিচ্ছে। দেখো, আমি ঠিকমতো নিঃশ্বাস নিতেও পারছি না। সায়রা চৌধুরী আঁচলের চোখ মুছে বললেন, পাগলামি থামা বাবা, কি অবস্থা করেছিস নিজের? একবার আয়না দেখেছিস?
শুভ্র মায়ের হাতটা জড়িয়ে ধরে আকুতি করলো। হৃদিকে এনে দাও না মা, শুধু একবার ওকে আমার সামনে এনে দাঁড় করাও। আমি কথা দিচ্ছি, আমি একদম ভালো হয়ে যাব, আর কখনো ওকে ছেড়ে কোথাও যাব না, কখনো না। কথাটি বলে শুভ্র নজর গেল সোয়ান চৌধুরীর দিকে। তিনি গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে আছেন, যেন শুভ্রের এই করুণ দশা তার চোখে পড়ছে না, অথবা তিনি দেখতে চাইছেন না। শুভ্র ঈশানের কাঁধ থেকে নিজের হাত সরিয়ে নিল। তন্ময়ের পায়ে শরীরের সবটুকু ভারসাম্যহীনতা নিয়ে সে গিয়ে সোহান চৌধুরীর ঠিক সামনে দাঁড়ালো। সোহান চৌধুরী ছেলের দিকে না তাকিয়ে কঠোর গলায় বললেন, কি হয়েছে, এভাবে জমের মতো আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? তোর এই নেশাখোরের চেহারা দেখার রুচি আমার নেই। কথাটা বলতে শুভ্র ধপ করে সোহান চৌধুরীর পায়ের কাছে বসে পড়ল। তার কোনো হুঁশ নেই, কোনো দাপট নেই। সে যেন এক মুহূর্ত এক ছোট্ট শুভ্র হয়ে গেছে, যে কোনো খেলনার জন্য বাবার কাছে বায়না ধরে। সে শক্ত করে বাবার পা দুটো জড়িয়ে ধরলো, যেন এই পা দুটো তার শেষ আশ্রয়। শুভ্র ডুকরে কেঁদে উঠে বলল, আব্বু, আমার অনেক কষ্ট হচ্ছে আব্বু। আমার এই মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না। ভেতরটা অনবরত দাউ দাউ করে জ্বলছে। আমার বুকটা ফেটে ছারকার হয়ে যাচ্ছে। আমাকে একটু শান্তি ভিক্ষা দিবেন আব্বু? আমার দিদিকে এনে দেন। আমি জানি, আমি বিশ্বাস করি, আমার দিদিকে একমাত্র আপনি ফিরিয়ে আনতে পারবেন। প্লিজ আপু, আমি আপনার এই মরে যাওয়া ছেলেটাকে বাঁচান, ওকে এনে দে। সুয়ান চৌধুরী পাথরের মূর্তির মতো একদম চুপচাপ বসে রইল। তার চোয়াল শক্ত হয়ে এলেও তিনি শুভ্রের দিকে তাকালেন না। শুভ্র বাবা নীরবতা দেখে আরো ব্যাকুল হয়ে উঠল। সে পাগলের মতো বাবার পায়ের উপর নিজের মুখ ঘষতে ঘষতে আর্তনাদ করে আবার বলল, আমি না পাগলিটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আব্বু। আমার জেদ আর এই পোড়ার আগের আগুনে ওকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। হয়তো আমার উপর এই পাগলিটা ভীষণ অভিমান করেছে, তাই তো ও এভাবে আমাকে আমার কাছ থেকে লুকিয়ে থেকে আমাকে শাস্তি দিচ্ছে। আমি তো জানতামই না ও এত বেশি অভিমানী। এইভাবে অভিমান করে আমার নিঃশ্বাসটুকু কেড়ে নিয়ে লুকিয়ে থাকবে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। শুভ্রের গলার স্বর কান্নায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সে হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আজ আমি আপনার কাছে হাত জোর করে স্বীকার করছি আব্বু, আপনার এই পাথরের মতো জেদি ছেলেটার অস্তিত্বের প্রতিটি সুতায় জড়িয়ে আছে ওই পাগলিটা। আপনার ছেলের প্রতিটি নিঃশ্বাসের স্পন্দে শুধু ওর নাম শোনা যায়। দেহটা আমার হলেও আমার প্রাণটা তো সে কবেই ওর কাছে জমা দিয়ে দিয়েছি। প্রাণ ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে আব্বু? আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। শুভ্র এবার নিজের বুকটা খামচে ধরে বাবার দিকে করুণ চোখে তাকালো। এনে দেন না ওকে। আই প্রমিস, এই জীবনে আমি আপনার কাছে আর কোনোদিন কিচ্ছু চাবো না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। শুধু একবার ওকে আমার সামনে এনে দাঁড় করান। ওর সামনে দাঁড়িয়ে আমাকে একবার মাপ চাইতে দেন আব্বু। ও ছাড়া আমার এই জীবনটা এক অভিশপ্ত মরুভূমি। ওকে ফিরিয়ে দিন আব্বু, আমার আর কিচ্ছু চাই না, শুধু ওকে আমায় দিয়ে দিন। সুহান চৌধুরী এবার কঠোর গলায় বললেন, অন্যের বুকে কেন তোকে এনে দিতে হবে? হৃদি এখন তোর কেউ না। বিয়ে করবি বল আমায়, আমি কাল থেকে পাত্র দেখা শুরু করি। বাবার মুখে অন্যের বউ শব্দটা শুনে শুভ্র শরীরের রক্ত যেন মুহূর্তে হিম হয়ে গেল। সে টলময় চোখে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, পাত্রে নয় আব্বু, যদি কিছু করতেই হয় তবে মেরেই আমাকে দাফন করে দেন। হৃদি ছাড়া অন্য কোনো মেয়ের নাম আমার পাশে বসানোর চেয়ে কবরের মাটি অনেক বেশি শান্তির হবে। সুহান চৌধুরী এবারও কোনো দয়া দেখালেন না, পাথরের মতো স্থির হয়ে বসে রইলেন। শুভ্র এবার অবুঝ শিশুর মতো ফুপিয়ে উঠে বলল, আব্বু, আমি নিঃশ্বাসটা শান্তিতে নিতে পারছি না। সারাটাক্ষণ কলিজার ভেতর যেন কেউ ধারালো করাত দিয়ে কাটছে। আমার ওকে দেখতে খুব ইচ্ছে করছে। প্লিজ আব্বু, কি একটিবার এনে দেবেন? কিচ্ছু বলবো না, ওকে শুধু একটু দূর থেকে দেখে আমার চোখের এই তৃষ্ণা মেটাবো। একবার ওকে দেখলেই হয়তো আমার এই দহন একটু কমবে। সোহান চৌধুরী এবার ব্যঙ্গাত্মক স্বরে বললেন, তুই না বলে পাতাল থেকে হলেও ওকে খুঁজে বের করবি, তবে এখন কেন এভাবে ভেঙে পড়েছিস? বের কর ওকে নিজের দাপটে। বাবার এই তিরস্কারে শুভ্র যেন আরো কুঁকড়ে গেল। সে দু হাত নিজের মুখটা ঢেকে ডুকরে কেঁদে উঠল। এমন কোনো জায়গা নেই আব্বু, এখানে আমি ওকে খুঁজিনি। পুরো শহর, প্রতিটি গলি, প্রতিটি পরিচিত মুখ
সব জায়গায় দেখা শেষ, কোথাও নেই ও। পেলাম না আমি ওকে। হেরে গেছি আব্বু। আপনার এই জেদি ছেলেটা আজ ওর ভালোবাসার কাছে পুরোপুরি হেরে গেছে। তাই তো আপনার পায়ের কাছে পড়ে আছি। আমার রিজিকে এনে দেন আব্বু, না হলে কসম আমি সত্যিই মরে যাব। শুভ্র এমন করুণ আরতি আর হাহাকার দেখে পাষাণ হৃদয়ে জলও আসার কথা। সায়রা চৌধুরী আর শুভ্রা তখন কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু সোহান চৌধুরী যেন আজ উচ্চতম চরম সীমানায় পৌঁছে গেছেন। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে শুভ্র চোখের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে বললেন, মরে যা তুই। বাবার মুখে এই চরম কথা শুনে সাধারণ কোনো ছেলে হলে হয়তো বুক ফেটে যেত, কিন্তু শুভ্র মাঝে কোনো ভামান্তর হলো না। তার কষ্টের সীমানা ছাড়িয়ে সে এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মৃত্যুও তার কাছে তুচ্ছ। সে ঠোঁটের কোণে এক চিলতে ছেনার হাসি ফুটিয়ে বাবার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, আব্বু, মরে গেলে কি শান্তি পাওয়া যায়? অশান্তিগুলো কি দেহের সাথে দাফন হয়ে যায়? ছেলের মুখে মৃত্যুর এমন সহজ স্বীকারোক্তি শুনে সায়রা চৌধুরী কলিজা ফাটানো চিৎকার দিয়ে উঠলেন। তিনি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, কয় শুভ্র, দোহাই লাগে তোর, এসব কি অলক্ষণীয় কথা বলছিস? নিজের মা বেঁচে থাকতে এসব কথা বলতে তোর একটুও বুক কাঁপছে না? শুভ্র মায়ের কথার কোনো উত্তর দিল না। সে টলমলে পায়ে উঠে দাঁড়ালো। তার বাবার দিকে একবার শেষবারের মতো তাকিয়ে স্নান দৃষ্টিতে তাকালো। সে চোখে ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো রাগ। তারপর আর কোনো শব্দ না করে হেলতে দুলতে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। খট করে দরজা বন্ধ হওয়ার শব্দটা পুরো বাড়িটা এক অশুভ স্তব্ধতা বয়ে আনলো। সায়রা চৌধুরী রাগে আর শোকে সোহান চৌধুরীর উপর ঝাঁপিয়ে পড়লেন। এইটা আপনি কি বলেন? ছেলেটা আমার এমনিতেই মেয়েটাকে না ভেবে পাগল হয়ে আছে, তার উপর আপনি রাগের মাথায় নিজের সন্তানকে মরে যেতে বললেন। আপনার কি একটুও কষ্ট হচ্ছে না? সোহান চৌধুরী সোফায় হেলান দিয়ে কঠোর স্বরে বললেন, বলেছি তো কি হয়েছে, মরে যাবে। যে ছেলে ভালোবাসা মানুষকে ছেড়ে এতগুলো দিন বাইরে থাকতে পারে, সেই ছেলে আবার ভালোবাসার জন্য মরে যাবে, এটাও আমার বিশ্বাস করতে হবে? দিস ইজ অল ড্রামা। ঈশান আর সহ্য করতে পারল না। সে কয়েক কদম এগিয়ে এসে বিনতির কিন্তু দীন গলায় বলল, আঙ্কেল, আমার মনে হচ্ছে এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বস সত্যি খুব খারাপ অবস্থায় আছে। সোহান চৌধুরী ভুরু কুঁচকে ঈশানের দিকে তাকালেন। তুমি চুপ থাকো ঈশান, তোমার কথা শুনে কি এখন আমার চলতে হবে? অনেক রাত হয়েছে, এবার নিজের বাড়ি ফিরে যাও। ঈশানার কথা না বাড়িয়ে লাভ নেই। মুখ বুজে মাথা নিচু করে বাসা থেকে বেরিয়ে এলো। তার বুকের ভেতরটা কোর রাখছে। শুভ্রের সেই শান্ত হাসিটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। গেট দিয়ে বের হতে পেছন থেকে মায়া ভরাই চিলতে কণ্ঠ ডাকলো, ঈশান ভাইয়া। ঈশান থেমে গেল। ঘুরে তাকিয়ে দেখলো শুভ্রা দাঁড়িয়ে আছে, তার চোখেও জল। শুভ্রার কাছে এসে নিচু স্বরে বলল, আবুর কথা রাগ করবেন না প্লিজ। আবুর মেজাজ গরম হলে একটু খিটখিটে হয়ে যায়, ঠিক ভাইয়ের মতো। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে না, রাগ কেন করব? আঙ্কেল রেগে আছেন সেটা আমি জানি। যে বাবা নিজের ছেলেকে রাগের মাথায় মরে যেতে বলতে পারে, সেখানে আমি তো বাইরের লোক। আমাকে কি বলবেন তাতে আমার কিছু যায় আসে না। শুভ্রা একটু অবাক হয়ে বলল, এইভাবে কেন বলছেন? আমার আব্বু বুঝি আপনার বাবার মতো না? ঈশান একটু স্নান হেসে বলল, আমি কখন বললাম তোমার আব্বু আমার বাবার মতো না? আমি আঙ্কেলকে যথেষ্ট সম্মান করি। শুভ্রা এবার মাথা নিচু করে আঁচল দিয়ে চোখ মুছল। তারপর খুব ধরা গলায় বলল, বুঝেছি, কিন্তু আমার না হওয়া খুব ভয় করছে। ঈশান ভুরু কুঁচকে একটা দীর্ঘশ্বাস পেল। তার চোখে চিন্তার ছাপ থাকলেও সে সেটা শুভ্রার সামনে প্রকাশ করতে চাইল না। সে হালকা চালে জিজ্ঞেস করলো, কেন? হঠাৎ এমন ভয় পাচ্ছ কেন? শুভ্রা ভয়ে ভয়ে দোতলার এই বন্ধ দরজার দিকে তাকিয়ে বলল, ভাইয়া যদি সত্যি সত্যি নিজের কোনো ক্ষতি করে বসে? ঈশান এবার বাঁকা এক চিলতে হাসি দিল। পরিস্থিতিটা একটু হালকা করার জন্য সে কৌতুকের ছলে বলল, আরে করলে করতে দাও না, হয় লালি মজুর মতো অমর প্রেম হয়ে থাকবে। পরে তোমাদের এই চৌধুরীর বাড়িতে লালা মজুর প্রেমের মেলা বসবে, আর সেই মেলাতে আমি তোমাকে স্পেশাল দেখে একটা প্যাপু বেশি কিনে দিব। সেটা তুমি বাজিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে।
শুভ্রার বিষণ্ণ মুখে হঠাৎই হাসির লেখা ফুটে উঠল। সে খিলখিল করে হেসে উঠে বলল, আপনিও না ঈশান ভাইয়া? এই বিপদের মধ্যে আপনার মস্করা থামে না। ঈশানও হাসলো, তবে সেই হাসির পেছনে এক অজানা আশঙ্কা লুকিয়ে রাখলো। সে শুভ্রা মাথায় আলতো করে হাত রেখে বলল, যাও, অনেক রাত হয়েছে, রুমে চলে যাও, আমি আসছি, সব ঠিক হয়ে যাবে। পুরো ঘর এলোমেলো করে তাণ্ডব চালাচ্ছে শুভ্র। ডার্কের কড়া নেশায় মাথা ঝিমঝিম করছে। শিরায় শিরায় আগুনের মতো রাগ আর বুকে অসহ্য হাহাকার। কোনো কিছুতেই সে শান্তি পাচ্ছে না। পাগলের মতো হাত পা ছুড়ছে, মাথা একদম কাজ করছে না। ঘামে ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। টানা 3 দিন ঘুম নেই, চোখগুলো ফুলে লাল টকটকে হয়ে আছে। মনে হচ্ছে এখনই রক্ত ঝরবে। ক্যাবিনেটের পার্সোনাল ড্রয়ারে সজোরে টেনে খুলতে একটা চকচকে ছবি সিটকের সামনে এসে পড়ল। শুভ্র থমকে গেল। কাঁপা কাঁপা অসার হাতে ছবিটা ধুলোমাখা মেঝে থেকে তুলে ধরল। চোখের সামনে মুহূর্তে ভেসে উঠল রিদির স্কুল ড্রেস পরা সেই চেনা মুখটা। দুই পাশে লম্বা দুটো বেনুনি, মুখে সেই পরিচিত নিষ্পাপ মিষ্টি হাসি। এই পিকটা শুভ্রা তুলেছিল শুভ্র ফোন দিয়ে। তখন ওরা ক্লাস 10-এ পড়ে। ওদের এক ফ্রেন্ডের বার্থডে ছিল সেদিন। স্কুলের ছোটোখাটো সেলিব্রেশন হয়েছিল। শুভ্রা তখন নিজের ফোন ছিল না, তাই ও ভাইয়ের ফোনটা নিয়ে গিয়েছিল, আর তখনই এই ছবিটা তুলেছিল। সেদিনের কথা শুভ্রর স্পষ্ট মনে আছে। এই ছবিটা ফোনে দেখার পরে সারা রাতও ঘুমাতে পারেনি, শুধু এক দৃষ্টিতে চেয়েছিল। পরের দিনই ও দোকান থেকে ছবিটা প্রিন্ট করে বের করে নিয়ে এসেছিল, যাতে ফোন ছাড়াও বাস্তবে সবসময় হৃদিকে চোখের সামনে দেখতে পারে। আজ এতদিন পর ধুলোমাখা সেই ছবিটা দেখে শুভ্রর মরা ফ্যাকাশে মুখে এক চিলতে বিষাদমাখা হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি স্থায়ী হলো না। পরক্ষণেই বুকের বাঁ পাশে তীব্র একটা মোচড় দিয়ে উঠল, যেন কেউ ধারালো ছুটি দিয়ে কলিজাটা এফোড় ওফোড় করে দিল। শুভ্রের নিঃশ্বাস আটকে এলো। সে কি তাহলে হৃদিকে সত্যি সত্যি হারিয়ে ফেলল? তার এত বছরে জমানো পাহাড় সম ভালোবাসা কি এভাবে হেরে গেল? সে কি তার মনোমোহিনীকে পেয়েও পেল না? এই দুঃসহ চিন্তাটা মাথায় আসতেই শুভ ছবিটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে মেঝেতে ধপ করে বসে পড়ল। দুই হাত নিজের মাথায় চুল খামচে ধরে জানোয়ারের মতো আর্তনাদ করে উঠল ও। না না, হৃদি আমার, ও শুধু আমার। শুভ্রের বুকের ভেতরে দহন আর যন্ত্রণা ক্রমেই বাড়ছে। শান্তিতে এক ফোঁটা নিঃশ্বাস নিতে পারছে না ও। দম বন্ধ হয়ে আসছে। হাতের ছবিটা শীতল হয়ে মেঝেতে পড়ে গেল। মুহূর্তে হৃদির হাসি মুখটা আবছা হয়ে পুরোপুরি শুভ্রের চোখের সামনে ভেসে উঠল। শুভ্র এক পলক সেই শূন্যতায় চেয়ে থেকে সজোরে চোখ বন্ধ করে নিল। এই ছবিটা, এই স্মৃতিগুলো এখন ওকে বাঁচার বদলে আরও তিলে তিলে মারছে। শুভ্র এই তীব্র যন্ত্রণা সহ্য করতে পারছে না। ভেতরটা যেন জীবন্ত কয়লার মতো পুড়ে গেছে। সে পাগল হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তার চোখে শূন্য চোখ দুটো হন্য হয়ে কিছু একটা খুঁজছে। হঠাৎই তার চোখ গিয়ে আটকে গেল টেবিলের উপর রাখা একটি বড় কাচের বোতলের দিকে। সেখানে স্পষ্ট লেখা আছে, টারাইজোলাম। শুভ্র একদম নিজের হিতায় জ্ঞান হারিয়ে সেই বোতলের দিকে হাত বাড়ালো। তারপর টলতে টলতে ওয়াশরুম থেকে পানি নিয়ে এসে পাগলের মতো 5-6টা করে ট্যাবলেট মুখে দিচ্ছে আর গিলছে। তা থামার কোনো নাম নেই, যেন এই বিষগুলো খেলে বুকের ভিতর দাউ দাউ করে জ্বলা আগুনটা নিভে যাবে। খেতে খেতে সে পুরো বোতলটা শেষ করে ফেললো। খালি বোতলটা হাত থেকে মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। 10 পাতার ট্যাবলেট ছিল এই এক বোতলে, কিন্তু শুভ্রের আচ্ছন্ন মস্তিষ্কে মনে হচ্ছে সে মাত্র কয়েকটা ট্যাবলেট খেয়েছে। সে আরও খাওয়ার জন্য আশেপাশে পাগলের মতো হাতড়াতে লাগলো, কিন্তু আর কিছু পেল না। শরীরটা এবার নিস্তেজ হয়ে আসছে। হাল ছেড়ে দিয়ে সে ধপ করে সোফায় বসে পড়ল। হাতে তার এখনও হৃদি সেই স্কুল ড্রেস পরা ছবিটা ধরা। মাথাটা ভীষণভাবে ঘুরছে। চারদিকে সব কিছুই কেমন ঝাপসা হয়ে আসছে।
সে রীতির ছবিটা দেখে ঘোলাটে চোখে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে স্নান হাসি ফুটিয়ে মাথাটা সোফায় হেলিয়ে দিল। মাথাটা ভীষণভাবে ঘুরছে, চারদিকে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে। চোখ দুটো শক্ত করে বন্ধ করে অবশ হয়ে আসা দুর্বল কণ্ঠে এক বুক হাহাকার নিয়ে কাতর কণ্ঠে গেয়ে উঠল। শুভ্র শরীরটা এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। টারাইজমের এই কড়া বিষগুলো রক্তে মিশে গিয়ে সরাসরি ওর মস্তিষ্কে আঘাত করছে। মাথাটা সোফা হেলিয়ে দিয়ে আর কয়েক সেকেন্ডের মধ্যে ওর পুরো শরীর পাথরের মতো ভারী হয়ে এলো। শুভ্র অনুভব করতে পারছে ওর পায়ের পাতা থেকে শুরু করে বুক পর্যন্ত এক অদ্ভুত শীতলতা বয়ে যাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে ও, কিন্তু ফুসফুসটা যেন জমে গেছে। বাতাস টেনে নিতে কলিজা প্রচণ্ড টান পড়ছে। হঠাৎ শুভ্রের ভেতরে এক ভয়াবহ মোচড় দিয়ে উঠল। পাকস্থলী থেকে উথাল পাতাল হয়ে একদলা বিষাক্ত তরল ওর কণ্ঠনালী বেয়ে উপরে উঠে আসছে। শুভ্র নিজেকে সামলানোর জন্য শক্তিটুকু হারিয়ে ফেলেছে। ওর ঠোঁটের কোণ বেয়ে সাদা থকথকে ফেনা গড়িয়ে পড়তে লাগলো। সেই সাদা ফেনা ওর চিবুক ভিড়িয়ে গলার দিকে বয়ে যাচ্ছে। ওর মুখটা যন্ত্রণায় কুঁকড়ে নীলচে বর্ণ ধারণ করছে। অক্সিজেনের অভাবে প্রতিটি কোষ যেন শেষবারের মতো আর্তনাদ করে উঠেছে। ওর হাতের আঙুলগুলো অবশ্যই এলো। যে ছবিটা ও বুক দিয়ে আগলে রেখেছিল সেই ছবিটা ঘাম আর ধুলোমাখা হাতের মুঠোয় থেকে পিছলে মেঝেতে পড়ে গেল। শুভ্র ঝাপসা চোখে শেষবারের মতো মেঝের দিকে তাকালো। ছবির সেই হাসি মুখে রীতি যেন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। শুভ্র চোখের পাতাগুলো ছবি সেই হাসি মুখে রীতি যেন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। শুভ্র চোখের পাতাগুলো এখন হাজার মনের ভারী লোহার মতো চেপে বসেছে। ও চেঁচাতে চাইল, রিদি বলে, কিন্তু ওর গলা দিয়ে শুধু একটা খসখসে অস্পষ্ট শব্দ বের হলো। শুভ্র শরীরটা সোফা থেকে ধীরে ধীরে গড়িয়ে মেঝের কার্পেটে আছড়ে পড়ল। ওর মাথাটা একপাশে ঝুলে আছে। ঠোঁটের কোণে সেই সাদা ফেনা এখন আরো বেশি ঘন হয়ে বের হচ্ছে। ওর মাথাটা একপাশে ঝুলে আছে। ঠোঁটের কোণে সেই সাদা ফেনা এখন আরো বেশি ঘন হয়ে বের হচ্ছে। ওর শরীরটা একবার প্রচণ্ডভাবে কেঁপে উঠে নিথর হয়ে গেল। চোখ দুটো আধবোঝা হয়ে স্থির হয়ে আছে। কোনো পলক নেই, কোনো স্পন্দন নেই। পুরো ঘরে এখন শুধু মৃত্যু শীতল নীরবতা। এক সময়ের অদম্য শুভ্র চৌধুরী আজ নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ওর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘুমের ওষুধের খালি পাতা আর সেই স্কুল জীবনের ছবিটা। যে ভালোবাসার জন্য ও এতদিন হাহাকার করেছে, সেই ভালোবাসার যন্ত্রণায় অবসাদ ঘটাতেই যেন সে চিরস্থায়ী অন্ধকারে গভীরে তলিয়ে যাচ্ছে। রাত গভীর, বাইরে শুধু ঝিঝি পোকা আর একঘেয়ে ডাক। বাড়ির সবাই একরাশ শোক বুকে নিয়ে কোনো মতে ঘুমানোর চেষ্টা করছে। সায়রা চৌধুরীর চোখে এক বিন্দু ঘুম নেই। কেমন যেন তার মনটা বারবার কু ডাকছে। তিনি কয়েকবার শুভ্র রুমের দরজায় আলতো করে নক করেছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাননি। ভেবেছেন হয়তো ছেলেটা ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। এই গভীর রাতে পাগলের মতো বাড়িতে ঢুকলো ঈশান। ক্লাব থেকে ফেরার পর তার মনটা একদম ভালো লাগছিল না। বুকের ভেতরটা কেমন জানি ছটফট করছিল। শুভ্র খবর নেওয়ার জন্য সে ওর নাম্বারে গুনে গুনে 100 বার কল দিয়েছে, কিন্তু শুভ্র একটা কলও ধরেনি। সেই দুশ্চিন্তায় ঈশান আর স্থির থাকতে না পেরে সোজা শুভ্রদের বাড়িতে চলে আসলো। সে ঝড়ে বেগে সিঁড়ি বেয়ে উপরে উঠে সরাসরি শুভ্র রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় সজোরে ধাক্কা দিয়ে নক করতে করতে সে ডাকলো, বস শুনতে পাচ্ছেন? আমি ঈশান। এভাবে অনেকক্ষণ ডাকায় ঈশান কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই, কোনো পায়ের আওয়াজ নেই। ঈশানের ভীষণ ভয় লাগলো। ওর মেরুদণ্ড নিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো দরজার লাথি বসাতে থাকলো। কয়েকটা প্রচণ্ড লাথিতে কাঠের দরজাটা সশব্দে খুলে গেল, আর ভেতরে তাকাতে ঈশান চোখ দুটো বড় হয়ে গেল। শরীরের সব রক্ত যেন মুহূর্তে হিম হয়ে বরফ হয়ে গেল। সে কলিজা ফাটানো এক চিৎকার দিয়ে উঠল, বস! ঈশান সরাসরি দৌড়ে গিয়ে শুভ্রকে জাপটে ধরে অস্থির হয়ে চিৎকার করে উঠল, বস! বস, এইটা কি করছেন আপনি? বস, চোখ খুলুন, দোহাই লাগে আপনার। ঈশান পাগলের মতো চিৎকার শুরু করলো। তার সেই গগনবিদারী চিৎকারে বাড়ির সবার কাঁচা ঘুম ভেঙে চুরমার হয়ে গেল। সবাই দিক জ্ঞান হারিয়ে দৌড়ে শুভ্র রুমে ছুটে আসলো। ঘরের মেঝেতে শুভ্রর ওই নিথর আর ফ্যাকাশে শরীরটা দেখে সায়রা চৌধুরী রীতিমতো জ্ঞান হারানোর মতো ঢলে পড়লেন। শুভ্র ওর ভাইয়ের মাথাটা কোলে তুলে নিয়ে বুক ফাটা চিৎকার করে কান্না শুরু করে দিল।
সোহান চৌধুরী দরজায় পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তার তীক্ষ্ণ মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এইটা কি সে একগুঁয়ে গম্ভীরা দাপুটে তার ছেলে, নাকি অন্য কেউ? সায়রা চৌধুরী চিৎকার করে হিতাহিত জ্ঞান হারিয়ে বলতে লাগলেন, ও আমার ছেলেটা মেরে ফেললো। ওয়াল্লা, আমার ছেলে যদি কিছু হয় তাহলে আমি সোহান চৌধুরীকেও ছাড়বো না। ঈশানের নিজের কলিজা কাঁপছে। শুভ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে তা তার কল্পনাতে ছিল না। একটা মানুষ কাউকে এতটা জানোয়ারের মতো ভালোবাসতে পারে, তা আজ ঈশানের কাছে অবিশ্বাস্য ঠেকছে। হঠাৎ ঈশান চোখ গেল মেঝের এক কোণা, সেখানে হৃদির ছবিটা পড়ে আছে। ঈশান কাপা হাতে ছবিটা তুলে ধরলো। হৃদির সেই নিষ্পাপ হাসি মাখা মুখটা ভেসে উঠল। সোহান চৌধুরীর চোখেও ছবিটা পড়ল। উপস্থিত সবাই চোখেই তখন ওই একটাই ছবি। একটা ছেলে একটা মেয়েকে কতটা পাগলের মতো ভালোবাসলে নিজেকে এভাবে বিষ দিয়ে নীল করে দিতে পারে, তা আজ তারা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না। ঈশান আর এক মুহূর্ত দেরি করল না, শুভ্রকে পাজা খুলে করে তুলে নিল। শুভ্রর চেহারা ঈশানের শরীর রোগা পাতলা হলেও এখন যেন তার গায়ে অসুরের শক্তি ভর করেছে। এখন তার কাছে শুভ্র জীবনটা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। শুভ্রকে পাজা খুলে করে দৌড়ে গিয়ে গাড়িতে তুলল ঈশান। পাশে সায়রা চৌধুরী আর শুভ্রকে শক্ত করে ধরে বসে থাকলেন। সোহান চৌধুরীও কোনো মতে গাড়িতে উঠলেন। তিনি যেন জ্যান্ত এক বরফখণ্ড গেছেন। ঈশান উন্মাদের মতো স্টিয়ারিং চেপে ধরে গাড়ি চালাতে লাগলো। রাত গভীর হওয়ায় রাস্তাঘাট একদম জনশূন্য। সাইলেন্সারের তীব্র শব্দে রাতের নিস্তব্ধতা চিরে গাড়িটি হাসপাতালের দিকে ছুটে চলল। হাসপাতালের ইমার্জেন্সিতে পৌঁছাতে স্ট্রেকচার নিয়ে কর্মীরা ছুটে এলো। শুভ্রকে যখন স্ট্রেকচারে তোলা হচ্ছিল তখন ওর হাতটা ঝুলে পড়লো। মুখটা নীলচে হয়ে ফ্যাকাশে হয়ে গেছে, আর ঠোঁটের কোণ দিয়ে তখনও সেই সাদা ফেনা গড়িয়ে পড়ছে। ডাক্তাররা দ্রুত শুভ্রকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেল। ভেতরে যেতেই ডাক্তার চেঁচিয়ে উঠলেন, কুইক, রাষ্ট্রীয় বানো, স্টমাক ওয়াশ করতে হবে, পেশেন্টের পালস খুব লো। সাদা অ্যাপ্রন পরা ডাক্তাররা শুভ্রের উপর ঝাঁপিয়ে পড়ল। লম্বা একটা মোটা প্লাস্টিক নল শুভ্রের মুখ দিয়ে গলার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। অবচেতন অবস্থাতেই শুভ্র শরীরটা যন্ত্রণায় একবার কুঁকড়ে উঠল। নলের এক মাথা দিয়ে বিষাক্ত সাদাটে পানি আর ওষুধের অবশিষ্ট বের করে আসতে লাগলো। প্রতিটি মুহূর্তে যেন যমরাজের মতো শুভ্রর লড়াই চলছে। হাসপাতালের বাইরে করিডোরে সায়রা চৌধুরী সোহান চৌধুরীর দিকে তাকিয়ে চিৎকার করছেন। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছে, আমার ছেলে যদি কিছু হয় তবে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। এখন কি শান্তি পাচ্ছেন আপনি? আপনার ছেলে আপনার কথা রেখেছে, চলে যাচ্ছে সে। এখন কি দেখতে চেয়েছিলেন আপনি? সোহান চৌধুরী এতক্ষণ নিজেকে চেষ্টা করলেও এখন আর পারলেন না। তিনি দুই হাত নিজের বুকটা চেপে ধরে দেওয়ালের সাথে হেলে পড়লেন। শরীরের সব শক্তি যেন নিমেষে কর্পূরের মতো উবে গেছে। তিনি একজন বাবা, আর হয় নিজের সন্তানের এই মরণাপন্ন অবস্থা সহ্য করবেন কিভাবে? তিনি তো স্বপ্নও বুঝতে পারেনি তার এই পাষাণ হৃদয় ছেলেটা ভালোবাসার কাছে এতটা নুয়ে পড়বে, এতটা দুর্বল হয়ে যাবে। ঈশান এগিয়ে গিয়ে সোহান চৌধুরীকে আগলে ধরল। ও তাকে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, প্লিজ প্রেশার নেবেন না, আপনি একটু শান্ত হন। কিচ্ছু হবে না বস একদম ঠিক হয়ে যাবে, আপনি শুধু ভরসা রাখুন।